ভূত এফএম। শুনছেন সবসময় রেডিও ফুটের সাথে আছে রাসেল এবং চলছে ভূত এফএম। ভূত এফএম আপনাদের সবাইকে আবার কিরকম হচ্ছে আমি জাস্ট একটা ফান মজা আর কি। ওকে, সো ওখানে আমি গিয়ে শুনলাম যে ওখানে নাকি একটা বাসা আছে, একজন লোকাল একজন বললো যে ওই বাসাটা অনেকদিন ধরে খালি পড়ে আছে, ওই বাসাটা কেউ থাকে না। আচ্ছা, বাসাটাতে অনেক সমস্যা হয়। তখন আমি জিজ্ঞেস করলাম যে তাহলে মালিক কোথায় থাকে, তখন বললো যে মালিক অ্যাকচুয়ালি কানাডায় কোনো একটা ইউনিভার্সিটির প্রফেসর, উনি কানাডার সিটিজেন হয়ে গেছে, উনি ওখানেই থাকে, বাট উনি এই বাসাটা অ্যাকচুয়ালি কিনেছে আরেকজনের কাছ থেকে, এবং এই বাসায় কেউই থাকে না, একটা কেয়ারটেকার জাস্ট বাইরে আর একটা বিল্ডিং এ থাকে। ওকে, সো তখন আমি বললাম যে আচ্ছা ইন্টারেস্টিং, তাহলে কি ওখানে ঢোকা যাবে কিনা। তখন আমরা যেটা করলাম যে পারমিশন নিতে গিয়ে মালিক নাই, সো কেয়ারটেকার বললাম যে দেখেন ভাই আমরা অ্যাকচুয়ালি রাত্রিবেলা একটু দেখতে চাই, শুনছি বাসাটা একটু অন্যরকম। কেয়ারটেকার বললো যে ঠিক আছে অসুবিধা নেই আপনারা আসতে পারেন। তো রাতে আমি গেলাম, তখন তো অ্যাকচুয়ালি আমার ওইরকম টিভি শো ওই প্ল্যানগুলো প্ল্যান করে আমি ওখানে যাইনি। সো বাট ফরচুনেটলি আমার কাছে একটা হ্যান্ডিক্যাম ছিল, ছোট একটা ক্যাম্পোর্ডার ছিল, তো ছোট একটা ক্যাম্পোর্ডার, আর যে শুটিং এর জন্য ওই যে ওয়াকিটকি ছিল, রেড ডটের শুটিং ছিল। তো আমি শুভ্র ভাইয়ের কাছ থেকে আমি বললাম যে আপনার ওয়াকিটকি গুলো দেন, আমাদের লাগবে। আমরা 3 জন গেলাম তখন। ওকে, তো ওখানে ঢুকলাম, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা ঢুকেছি রাত 12:15টার দিকে। 12:15টার দিকে ঢোকার পরে 50 মিনিটস তো যায়নি, আমরা 3 জনের মধ্যে একজন বলে যে শোন ভাই আমার অ্যাকচুয়ালি শরীরটা ভালো লাগছে না, আমি চলে যাই। আচ্ছা, তখন আমি বললাম ওকে ফাইন, বাসার বাইরে গাড়ি রাখা আছে, তুমি জাস্ট হোটেলে নেমে আবার গাড়ি পাঠিয়ে দাও, আমরা আছি এখানে। তো বললো যে আচ্ছা ঠিক আছে। সে চলে গেল, আমি আর আমার সাথে আরেকটা ছেলে ছিল ইমরান নাম। ওকে, তখনও আমাদের কিন্তু এই ভূত স্টিমটা হয়নি, আমি এটা ভূত স্টিম হওয়ার আগের কথা বলছি। ওকে, ইমরান আর আমরা দুজন বাসাটার ব্যাপারটা মানে এটা বাসাটাতে ঢোকার পরে একটু অন্যরকম লাগছিল, একটু মানে ঠিক এই জিনিসটা অ্যাকচুয়ালি ঠিক আমি দেখাতেও পারবো না, মানে বোঝাতেও পারবো না, ফিলিংটা ভালো ছিল না। আচ্ছা, অস্বস্তি মানে হচ্ছে অস্বস্তি, মানে ঘাড় একটু ভারী ভারী লাগছে, কেমন জানি লাগছে, একটু অন্যরকম লাগছিল। সো আমি একটু পরে মনে করলাম যে হয়তো আমার প্রেশার টেশার বেশি বা কোনো একটা প্রবলেম হয়েছে। তো আমি তখন ইমরানকে জিজ্ঞেস করলাম, ইমরান তুমি কি ঠিক আছো, তোমার কেমন লাগছে? তখন বলেছে শুন ভাই আমারও কেমন জানি একটু ভালো লাগছে না। আচ্ছা, তখন আমরা সব একটা করে দোতলা একটা বাসা, আমরা একটা করে রুম ঘুরতে ঘুরতে শেষে আমরা আবিষ্কার করলাম যে 2টো রুম আছে, একটা দোতলায় কোনার একটা রুম, আর একটা হচ্ছে একতলায় কিচেনের পাশে একটা ঘরের মতন, ওখানে অনেক লাকড়ি টাকড়ি পড়ে আছে। হ্যাঁ, আচ্ছা, বাসাটা পুরো বাই দ্য ওয়ে বাসাটাতে কোনো ইলেকট্রিসিটি নাই, পুরো ও মাই গড, এটা তো ধুলা নাই, ধুলা কিছু নাই, কোনো ফার্নিচার টার্নিচার তেমন কিছু নেই, 2-1টা শেলফ আছে, মানে এই বাসাটাতে কেউই থাকে না। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটা আমাকে স্ট্রাইক করেছিল যে জিনিসটা, সেটা হচ্ছে যে বাসাটাতে ঢোকার সময় কেয়ারটেকার যখন বাইরে একটা তালা ঝোলানো ছিল, তালাটা খুলে দিয়ে কেয়ারটেকার দরজাটা খুলে বললো যে আপনারা যান। তখন আমি বললাম আপনি যাবেন না? বললাম না। ওকে, সো মানে কেয়ারটেকার ওই বাসাটা পাহারা দেয়, পাশে একটা ছোট বিল্ডিং এর মধ্যে একটা সার্ভেন্ট কোয়ার্টার আছে, ওখানে সে থাকে, সে পর্যন্ত ওই বাসায় রাতে ঢুকে না, তার নাকি অনেক এক্সপিরিয়েন্স আছে। সো তখন থেকে আমাদের মধ্যে একটা ইয়ে ছিল যে ব্যাপারটা কি একটু দেখি। সো আলটিমেটলি আমরা সব কয়টা রুম ঘুরতে ঘুরতে 2টো রুমে গিয়ে না বেশ অন্যরকম, মানে এটা ঠিক আমরা ঠিক বোঝাতে পারবো না, মানে গুজ বাম্প হচ্ছে খামাখাই, মানে কেমন জানি লাগছে। সো তখন আমি ইমরানকে বললাম, ইমরান এই 2টা রুম তো কেমন জানি লাগছে, একটা কাজ করি, তুমি একতলায় ওই রুমটাতে থাকো, আমি দোতলায় রুমটাতে থাকি। তো আমরা 2জন আলাদা হয়ে গেলাম, স্প্লিট আপ। সো সে নিচে, আমি উপরে ওয়াকিটকিতে কথা বলছি, হঠাৎ করে মনে হলো যে খুব উইয়ার্ড একটা নয়েজ পেলাম কোন একটা জায়গা থেকে, মানে এটা হচ্ছে অনেকটা বিড়াল কাঁদে না মানুষদের মতন করে, বাচ্চাদের মতন করে, ওটা ঠিক বিড়ালের কান্নার আওয়াজ ঠিক না, আওয়াজটা হচ্ছে ফর এন এক্সাম্পল, মানে আমি যদি এইভাবে বলি যে একটা বিড়াল কাঁদতে চাচ্ছে, কিন্তু কেউ যদি বিড়ালের গলাটা চাপতে ধরে রাখে, মানে তার আওয়াজটা আসতে চলে যাচ্ছে, মানে আটকে যাচ্ছে আর কি। জিনিসটা খুব উইয়ার্ড লেগেছে, এবং এই আওয়াজটা একতলায় ইমরান ছিল, সেও শুনেছে, আমি দোতলাতেও শুনেছি, একই আওয়াজ, এবং কিন্তু আওয়াজটা কিন্তু খুব ফেইন্ট একটা আওয়াজ। ইমরান উপরে আসতে বলে যে শুনবেন, আপনি কিছু শুনছেন? আমি বললাম যে হ্যাঁ আমি শুনছি। তা আমরা আশেপাশে রুমটা ঘুরতে ঘুরতে হঠাৎ বললাম যে আবার আওয়াজটা পেলাম, তখন বুঝলাম আওয়াজটা ছাদ থেকে আসছে। আমরা দৌড়ে 2জন ছাদে গেলাম, ছাদে গিয়ে দেখলাম যে ছাদে কিছু নাই, নিচে ধূপ টাইপের একটা আওয়াজ এসেছে। আমরা আবার নিচে আসলাম, নিচে এসে দেখলাম নিচে কিছু নাই। তারপরে আমি দোতলায় যে রুমটাতে ছিলাম, ওই রুমে একটা ক্লোজেট ছিল, দেয়ালের মধ্যে একটা আলমারি টাইপের দেয়ালের সাথে লাগানো ছিল। তো ওটা আমরা অনেক টেনে খোলার চেষ্টা করছিলাম, ওটা পারছিলাম না। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা যখন উপরে ছাদে গেলাম, ছাদ থেকে যখন নিচে আসলাম, এসে দেখলাম যে ওই দোতলার ওই রুমটার একটা পাল্লা অলরেডি ওপেন, খোলা। সো তখন আমার এক্সপ্লেনেশনটা হচ্ছে আমরা অনেক টানাটানি করেছি, বাসাটা অনেক পুরানো, ওটা তখন লুজ হয়ে গেছে, আমরা যখন উপরে গেছি তখন জিনিসটা খুলেছে। সো এটার সাথে ভৌতিক কিছু নাই, সো ব্যাপারটা এরকম। আচ্ছা, বাট
এতটুকু আমি বলবো যে আমরা যতক্ষণ এই বাসার মধ্যে ছিলাম আমাদের একটা সময় এসে বুঝলাম যে আমাদের মানে মাথা টাথা অনেক ভারী হয়ে যাচ্ছে, মানে এই জিনিসটা কখনই আমি বোঝাতে পারবো না যে ফিলিংটা কি, মানে অনেকটা জ্বর আসলে যেরকম লাগে ওইরকম একটু ওরকম লাগছিল। তারপরে একটা সময় আমরা ওখানে থাকতে থাকতে একটা সময় যেটা হলো যে আমি ওয়াকিটকিতে নিচে একতলায়, তখন ইমরান দোতলায়, আমি আমরা আলাদা হয়ে গেছি। ওয়াকিটকিতে ওকে বলছি আচ্ছা তুমি তো কিচেনের পাশে দেখো, মানে পুরো ঘটনাটা ছিল এরকম যে তুমি তো কিচেনের পাশে অনেক খিদা লাগছে, দেখো তো ফ্রাইড চিকেন পাওয়া গিয়ে ফাইলিং করছে, জাস্ট মানে হালকা করার জন্য সিচুয়েশন, কজ একটু কেমন জানি লাগছিল। আমার কথাটা তখন শেষ হয় নাই, ঠিক আমার পায়ের পিছনে, এক হাত পিছনের দিকে হবে, মানে ফ্লোরের মধ্যে মনে হলো যে খুব জোরে, মানে ভয়ঙ্কর জোরে একটা আওয়াজ, মানে কেউ একটা কিছু দিয়ে ফ্লোরের মধ্যে খুব জোরে বাড়ি দিল। আচ্ছা, ঠাস করে একটা আওয়াজ, এবং আমি ডেফিনেটলি আমি ভয় পেয়েছি। আমি সাথে সাথে ঘুরেছি যে কি, এটা একটা অ্যাবান্ডেন্ট একটা বাসা, দোতলা একটা রুমের মধ্যে আমি আছি এবং এই রুমে কিচ্ছু নাই, কোনো একটা ফার্নিচার নাই, হঠাৎ করে এটা কিসের আওয়াজ? আমি ঘুরে আমি কিছু দেখিনি। আওয়াজটা এতই জোরে হয়েছিল, মানে বেশ জোরে। ইমরানও দৌড়ে উপরে চলে এসেছিল, যে মানে সেও ভয় পেয়েছে যে উপরে কি হচ্ছে, এবং তখন আমরা বেশ ভয় পেলাম। তখন তারপর থেকে ওই আওয়াজটার পরে নেক্সট 30 মিনিটসের মতন যাবতীয় জিনিসপত্র আমরা এক্সপিরিয়েন্স করেছি, যাবতীয় জিনিসপত্র, মানে আমি ঠিক এটা, আমি কিন্তু বলছি না যে আমরা ভূত দেখেছি, আমি বলবো না যে সাদা শাড়ি পরে একজন এসে সামনে দেখা এরকম কিছু না, নাথিং লাইক দ্যাট। বাট আমরা যেসব জিনিসপত্র এক্সপিরিয়েন্স করেছি, এটা মানে আমি এখন বলছি না, এগুলো জিনিসপত্র সবই ডেফিনেটলি ভৌতিস্টের যখন টিভি শোটা আসবে ওখানে আসবে, বাট এরকম কিছু জিনিসপত্র আমরা এখানে দেখেছি যেটা কোন অবস্থাতেই বাংলাদেশের একটা মফস্বল টাউনের একটা বাসার মধ্যে, যে বাসাটা 70-80 বছর আগে বানানো হয়েছে, সেই বাসায়, ওই বাসার কনস্ট্রাকশন, মানে বাসাটা বানানো যে হয়েছে, সে আমি একটা সাইন দেখেছি একটা ফ্লোরের মধ্যে খোদাই করা মোজাইকের মধ্যে, এগুলো জিনিস থাকার কথা না। এগুলো খুব আমি জাস্ট এতটুকু ভেঙে বলি যে সাউথ আমেরিকান ডেভিল ওয়ার্শিপ করতে গেলে যেসব জিনিসপত্র লাগে, যে টাইপের জিনিসপত্র লাগে, আমি এই টাইপের কিছু জিনিসপত্র আমরা এখানে দেখেছি, আছে ওই বাসায়। মানে একটা রুম আছে, রুমটার যে শেপ, ফ্লোরের মধ্যে যে ডিজাইন, দিস ইজ অ্যাবসার্ড। এটা হতেই পারে না যে বাংলাদেশে কোনো মফস্বল শহরের একটা বাসার মধ্যে আমরা এই সব জিনিসপত্র আছে, আমাদের কাছে আছে, আমাদের ভিডিও ফুটেজ আছে, আমরা যে আওয়াজ শুনেছি আওয়াজেরও অডিও ফাইল আমাদের কাছে আছে। এই টাইপের অবস্থায় আমরা চলে এসেছি, আমরা রাত 3:15টার দিকে আমরা বের হয়ে এসেছি, আমরা থাকতেই পারিনি, বিকজ প্রচন্ড রকম একটা কেমন বাজে ফিলিং হচ্ছে। আমি এমনি কয়েকটা জায়গায় পেয়েছি এরকম যে একটা মানে ভূত অনেকেই দেখে না বা সামনাসামনি এরকম কোনো কিছু ঘটে না, কিন্তু প্রথম লক্ষণ হচ্ছে নাকি যে মানে যেটা যে অসুস্থ হয়ে যাবে, মানে কোন একটা মানে ফিজিক্যাল কোন একটা চেঞ্জ আসবে। এটা আমি অনেক জায়গায় অনেকভাবে শুনেছি, এবং আমি জাস্ট এই ঘটনাটা শেষ করি এভাবে। ঘটনাটা যাই হোক নাই হোক, আমরা 3:15টার সময় বের হয়ে চলে এসেছিলাম। যখন আমরা হোটেলে এসেছি, হোটেলে আস্তে আস্তে ইমরান বলল যে শোন ভাই আমার শরীর অনেক খারাপ লাগছে, রাইট। আমরা শুয়ে পড়ছি আয়সা। আমাদের যে ভিডিও ফুটেজটা ছিল, ওই ভিডিওর ফুটেজটা তখন ওই যে শুভ্র ভাই ওখানে ছিল, গাজী শুভ্র, রেড ডটের, ওনারা যে অ্যাডের কাজের জন্য, শুভ্র ভাইকে আমি দিয়ে বললাম শুভ্র ভাই এই যে এই ক্যামেরার এই ফুটেজ, আমার কাছে একটা ফুটেজ আছে, এই টেপটা আছে, টেপটা আপনি রেখে দেন, রেড ডটে পুরো আন্ডার লক এন্ড কি রাখেন, এটা খোলার দরকার নেই। আচ্ছা, এটা যখন আমাদের মনে হবে যে খোলার টাইম হয়েছে তখন আমরা খুলবো, এখন দেখার দরকার নেই। এখানে কিছু জিনিসপত্র আমরা দেখেছি যেটা বা আওয়াজ আছে, আমার কাছে ভালো লাগে না, এখন খুলতে চাই না, বেশ অশুভ লাগছিল। হ্যাঁ, শুরু ওটা ভেবেই রেখে দিয়েছিল। এবং আসার সকালবেলা মানে ঘুমাতে গেলাম রাত তখন কত সকালের দিকে ঘুমাতে গেছি, আমি দুপুর 12টার দিকে বাদে ঘুম থেকে উঠলাম। ওঠার পর ইমরানের, আমি বুঝলাম যে আমার অনেক জ্বর, আমার 102-এর মতন জ্বর ছিল, আর ইমরানের তখন অনেক জ্বর এবং সে বমি করছে কন্টিনিউয়াসলি। সো আমার কথা হচ্ছে যে হয়তো বা ওই বাসাটা অনেকদিন ধরে আটকানো, কোনো রকম গ্যাস বা কোনো জার্ম কিছু ছিল, এই জন্য হতে পারে, মানে আমরা বলছি না, কিন্তু আমি কিন্তু পার্সোনালি কোইন্সিডেন্সে বিশ্বাস করি না। এবং এই যে এই ঘটনাটা ঘটলো, এইটা অ্যাকচুয়ালি আমার জন্য অনেক বড় ব্যাপার ছিল, এই কারণে আমরা যে জিনিসটা ফিল করেছি ফিজিক্যালি আমি ভালো ছিলাম না, তো যেই কারণে এটা আমার মনে অনেক ভয়ঙ্করভাবে দাগ কেটেছিল। এবং গেস হোয়াট, আমরা ভৌতিক টিমটা আবার যখন ফর্ম করার পর প্রায় 1-1.5 বছর পরের কথা, ওই ফুটেজ আমরা নিয়ে বের করলাম আবার, আচ্ছা, দেখার জন্য। আমরা তো আমি তো এর আগে ফুটেজটা ওই যে জাস্ট ছোট ওই যে মোবাইলের মধ্যে ছোট ফাইল করে মোবাইলের মধ্যে দেখতাম, সো রেজলিউশনও ভালো ছিল না। যখন আমরা ওই টেপ থেকে, আমি একটু জাস্ট ইন্টারাপ্ট করি, শোন ভাই ফুটেজ আমাদেরকে প্রথমে দেখাতে চাইনি। আচ্ছা, মানে তখন আমরা ভৌতিক টিম সবকিছু ছিল না, এই না সে না, ওনার শরীর একটু খারাপ ছিল ফর লং টাইম, সো হি ওয়াজ লাইক না এটা এখন দেখার দরকার নেই এসে। কিন্তু উনি ওই ঘটনা কিছুটা আমাদের বলেছিলেন,
তো আমি আর জিবরান অনেকদিন ধরে শোন ভাই উই ওয়ান্ট টু গো देयर, আমরা যাবো এসে হি রিফিউজড। তখন ভৌতিকের ব্যাপার ছিল না, বাট হিজ লাইক না ওখানে আমি আবার যাবো একবার, কারণ আমার ওখানে গিয়ে দেখতে হবে যখন আসলে কি হচ্ছে, কিন্তু আমি ওখানে কাউকে নিয়ে যাবো না। ওকে, এই করতে 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 ফাইনালি আমরা বলতে 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 দেন উনি ফুটেজটা বের করলো আর কি। এটা বেশ অনেকদিন পর, 1-1.5 বছর পরে, 1 বছর at least 1 বছর পর। শুনছেন সবসময় রেডিও ফুটের সাথে আছে রাসেল এবং চলছে ভূত এফএম। ভূত এফএম আপনাদের সবাইকে আপনার থেকেই শুনেছি এই গল্পটা। কিছু না হলেও এটা 60s এর গল্প হবে। আমার বাবা তখন ইয়েতে একটা জার্মান কোম্পানিতে কাজ করতেন, ওটার নাম ছিল হচ্ছে গিয়ে ডিম্যাগ, এবং তারা পারাদ্বীপ পোর্ট, যেটা ইন্ডিয়ার উড়িষ্যাতে একখানা মোহনার পাশে একদম আপনার ইয়েতে যেটা সমুদ্রের ওখানে, তারা একটা স্টিল প্ল্যান্ট ওখানে কনস্ট্রাক্ট করতে যায় আর কি। তো ফিজিবিলিটি রিপোর্টে এইসব জিনিসপত্রগুলো আমার বাবা তৈরি করছিলেন, তাই জন্য ওনার ওখানে থাকতে হতো। উনি ওখানে একটা সার্কিট হাউসে থাকতেন আর একাই থাকতেন। ওকে, তো এরকম একদিন হঠাৎ উনি ওনার যে খাস বেয়ারা থাকে তার থেকে শুনলেন যে মোহনার পাশে একটা গ্রামে নাকি খুব সুন্দর ইলিশ মাছ উঠেছে। তো ইলিশ মাছের লোভ সামলাতে পারলো না আমার বাবা, আমিও লোভী, উনিও লোভী ছিলেন। হ্যাঁ, আমরা খেতে খুব ভালোবাসি আর কি সবাই। তো লোভ না সামলাতে পেরে এবং উড়িষ্যায় অনেকদিন ইলিশ মাছ পায় না বলে উনি চলে গেলেন গ্রামের দিকে। সাথে সবসময় উনি ওনার একখানা .32 একটা রিভলভার রাখতেন। ইট ওয়াজ আপনার একটা কনস্টেবলের এডিশন অফ স্মিথ অ্যান্ড ওয়েসন আই থিঙ্ক। সো হি ইউজ টু অলওয়েজ কিপ ইট উইথ হিম। টর্চ রাখতেন এবং এইগুলো নিয়ে উনি দিলেন হাঁটা। তো হাঁটতে হাঁটতে সবাই খালি, গ্রামে যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন যে ভাই এটা কত দূর, এই তো নাক বরাবর চলে যান, সামনে একটু সামনে। হ্যাঁ, এবং অনেক ডিস্টেন্স উনি কভার করে ফেলেন। এবং অনেক ডিস্টেন্স কভার করার পরে ওই যে নুলিয়াদের যে গ্রামটা ছিল সেই গ্রামটাতে উনি চলেও যান এবং ওইখান থেকে দুটা বিশাল বিশাল সাইজের ফ্রেশ ইলিশ মাছ একদম মোহনাতে ধরা, হ্যাঁ, নিয়ে খুব খুশি মনে উনি চলে আসছেন আর কি। ঠিক এই সময় যেটা হয়, উনি জিজ্ঞেস করেন যে ভাই কোনো শর্টকাট আছে নাকি, মানে যেই ঘুরায় ঘুরায় আসলাম রে ভাই, মানে একটু শর্টকাট যদি পৌঁছে যাওয়া যায় ফেরার সময় তাহলে একটু বেটার হয়। প্রায় তো এখন দুপুর হয়ে গেছে, কিছুক্ষণ পর বিকাল হবে। বলে স্যার আপনি তো শুধু শুধু এত ঘুরে ঘুরে আসছেন, এটা একটা সোজা রাস্তা আছে বিচের ওপর দিক দিয়ে। বলে ওকে ফাইন। তো আমার বাবা বিচের ওপর দিক দিয়ে দুইটা ইলিশ মাছ কাঁধে নিয়ে হাঁটতে শুরু করলেন আর কি। তো যাচ্ছেন কিছুটা দূর গিয়ে হঠাৎ দেখে যে এক মহিলা বিচের উপরে দাঁড়ানো। মহিলার পরনে কিছু নাই, লম্বা চুল, ভীষণ সুন্দরী, এবং সেই মহিলা হাতটা বার করে দিলেন সামনে এরকম করে যে আমাকে ইলিশ মাছ দে। ওকে, কিন্তু কিচ্ছু বলছে না। আমার বাবা মনে করে যে এটা নিশ্চয়ই কোনো একটা পাগলি ঠাগলি কিছু একটা হবে, এই সর এখান থেকে সর। সে সরে না, সে সাথে সাথে আসে এবং মাঝে মধ্যেই হাত বাড়ায় দিতেছে যে এই ইলিশ মাছটা তার চাই, এই ইলিশ মাছটা চাই। এবং আমার বাবা একটু স্পিড বাড়ায় দেন। পাগলি পেছন পেছন দেখা যাচ্ছে স্পিড শুধু বাড়াচ্ছে না, সে আরো লম্বা লম্বা স্টেপ ফেলে সামনে চলে গিয়ে আবার হাত পাতে। এই সময় আমার বাবা একটুখানি স্লাইটলি ভয় পেয়েছেন, খুব স্বাভাবিক মানে। এবং উনি যেটা করেন সেটা একটা ডাবের খোলা বা কিছু একটা জাতীয় জিনিস উঠে উনি প্রথমে ভয় দেখান। ভয়ের সিনসিনারি নাই, ছুঁড়ে মারে এবং দ্যাট গোজ থ্রু অ্যান্ড থ্রু হার, মানে এপার থেকে ওপার, মানে একদম ঢুকলো এবং সাট করে ওখান থেকে বেরোলো। জাস্ট মনে হচ্ছে একটা মানে ছায়া, সেই ছায়ার এপাশ থেকে ওপাশে চলে গেল। কিন্তু একদম যেটা মনে হচ্ছে যে ইট ইজ আ প্রপার, নাকি মানে একদম প্রপার ফিগার আর কি। এইবার তো বাবা বেশ ভয় পেয়েছেন। উনি স্পিড শুধু বাড়াননি, এবার উনি দৌড়াচ্ছেন। এই যে প্রেতনি, সেও দৌড়াতে দৌড়াতে সামনে চলে এসে বারবার হাত পাতে, ইলিশ মাছ তার চাই। আমার বাবা এবার একটুখানি নাচ্ছর বান্ধা হয়েছে, ইলিশ মাছ আমি দিব না। সে একবার ফায়ারও করেছে, কিচ্ছু হয়নি তাতে। সে দৌড়াচ্ছে ইলিশ মাছ নিয়ে, এবং দৌড়াতে দৌড়াতে সার্কিট হাউসের পাশে একটা বন বিবির মন্দির ছিল। বন বিবি হচ্ছে গিয়ে একটা ভিলেজ ডেটি, স্পেশালি এটা সুন্দরবনের দিকে এবং আরও যেখানে বন আছে, ইউজুয়ালি ফরেস্ট আছে, সেখানে সবাই বন বিবিকে প্রে করে আর কি। তো বন বিবির একটা মন্দির ছিল এবং ওখানে যে প্রিস্ট ছিল, সে প্রিস্টের সাথে আমার বাবার একটুখানি চেনা জানা হয়ে গেছিল আর কি।
তো সে সার্কিট হাউসের দিকে না দৌড়ে সে মন্দিরের দিকে দৌড়ানো শুরু করে, বনবিবির মন্দিরের দিকে, এবং দৌড়াতে দৌড়াতে সে চিৎকার করতে শুরু করে, প্রিস্টকে ডাকে যে এই আমার পিছনে কিছু একটা পড়েছে, হ্যাঁ আসেন আমার পিছনে কিছু একটা পড়েছেন, বাঁচান। প্রিস্ট আবার ওখান থেকে ইনস্ট্রাকশন দেয় যে দেখেন সামনে একখানা বড় একটা গাড্ডা আছে, গাড্ডার উপর দিক দিয়ে লাফ দেবেন, আপনার কাছে কিছু কয়েন থাকলে ওটার মধ্যে ফালাই দেবেন, হ্যাঁ দিয়ে আর তাকাবেন না ওইদিকে, হ্যাঁ আপনি হাঁটা দিবেন, আমি আসতেছি। তো আমার বাবা লাফ দেয় গাড্ডার উপরে, কয়েনও ফেলে, ইলিশ মাছ ফেলে না এখনো পর্যন্ত, ইলিশ মাছ ছাড়েনি, হ্যাঁ একেই বলে হচ্ছে গিয়ে মাছে ভাতে ভাঙালি, আমি ইলিশ মাছ ছাড়বো না আমার। এবং সে লাফ দিয়ে ওখানে ঘুরে যায়। তারপরে সে টার্ন করে দেখে যে প্রিস্টটা খুব উঁচু স্বরে, হ্যাঁ মহিলাকে বলছে, মানে উড়িয়া ভাষায় ইনফ্যাক্ট, যে তুমি যাও এখান থেকে, কেন এখানে পেছনে পড়েছো, যাও চলে যাও এখান থেকে, দিয়ে দিয়েছে তো যাও। তারপরে দেখা যায় যে মহিলা চলে যায়। আচ্ছা, তারপরে প্রিস্ট বলে যে দেখুন এটা খুব একটা প্যাথেটিক স্টোরি, 100 বছর আগেকার ঘটনা, যখন নীল চাষ হতো এই এলাকাতে, এক নীল সাহেব বেসিক্যালি এই জমিদারের মেয়ে তাকে উঠিয়ে নিয়ে গেছিল, অবভিয়াসলি সব জিনিসের পরে তাকে ফেলেও দেওয়া হয় আর কি, অ্যান্ড মার্ডার্ড। তারপরে থেকে এই মেয়েটির স্পিরিটটা এখানে ঘুরে বেড়ায়, এবং সে আগেও যেটা করেছে ইজ শি প্রেজ অন পিপল, মেন, এবং তাদের সাথে নাকি সবসময় থাকে, ইনভিজিবল টু এভরিওয়ান, সবার কাছে একদম ইনভিজিবল, খালি যাকে হন্ট করছে তার কাছে ভিজিবল, এবং আস্তে আস্তে করে নাকি তার সব এনার্জিগুলোকে সব সাক আউট করে নেয়, আচ্ছা আস্তে আস্তে করে করে, এবং মানুষ মনে করে যে লোকটার মাথা খারাপ হয়ে গেছে, পাগল, হ্যাঁ সবাই তাকে পাগল খানার মধ্যে ফেলে দেয়, আলটিমেটলি একদিন এই মানুষটা মারা যায়, অ্যান্ড শি মুভস অন টু অ্যানাদার হোস্ট, একটু প্যারাসাইটিক টাইপ অফ, বুঝতে পারছি, গোস্ট আর কি। এবং সাধারণত হয় তারাই ফিরে আসে বারবার যারা একটু অতৃপ্ত হয়ে পৃথিবী থেকে এবং যায়, এদেরকে বলে একটা ফেরতনি। আচ্ছা, এবং আরেকটা জিনিস আমি এখানে শুনেছিলাম, একটা নতুন টার্ম ফেরতনি, এবং আমি যারা ফিরে আসে, আচ্ছা এদেরকে বলে ফেরতনি, হ্যাঁ ফেরতনি। আসলে বেসিক্যালি এটা হচ্ছে গিয়ে যে পেতনি বা প্রেতনি, ওইটারই একটুখানি কি বলবো আর কি, আঞ্চলিক করা আর কি, ফেরতনি যারা ফিরে আসে। এবং আমি শুনেছি যে অবস্থায়, মানে অনেকের আছে এরকম যে অবস্থায় মারা যায় সেই পোশাকে সেইভাবে, হয়তো দেখা গেল যে কাউকে হত্যা করা হয়েছিল এরকম একটা অবস্থায়, যে জায়গাটায় শরীরে কাটা সেই অবস্থায় ফিরে আসে। অনেকে আবার নাকি এরকম শুনেছি যে দেখা যায় যে অন্য কোনো ভাবে আসে, বা যেটা অভাব ছিল বা অতৃপ্ত ছিল, দেখা গেল যে কেউ ইলিশ মাছ না খেতে পেয়ে মারা গেছে, হাতে একটা ইলিশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এরকম হয় আমি শুনেছি যে এই ব্যাপারগুলো। এবং সুমন ভাই কি বলেন এটার ব্যাপারে? আজকে তো আর বেশি টাইম নাই সুমন ভাই, সেহরির টাইম তো হয়ে যাচ্ছে প্রায়, জাস্ট একটা কথা বলে নিই, তারপরে নেক্সট এপিসোডে তো সুমন ভাই থাকছেন না, সো সুমন ভাই কেন থাকছেন না এটা একটু যদি সবার সাথে বলে যান, যাতে আমরা কোনো বাজিক সিচুয়েশন না ফেস করি, যে সুমন ভাই কই, হোয়াট হ্যাপেন্ড টু হিম, হ্যান্ড দেন একটু বলেন। ওকে, হ্যাঁ নেক্সট এপিসোডে সাকিব যেটা বললো থাকবো না, সো কৌশিকদা আপনি ফ্রি থাকলে ডেফিনেটলি নিশ্চয়ই আছি এখানে। সো আমি অ্যাকচুয়ালি থাকছি না, বিকজ আমার একটু দেশের বাইরে যেতে হচ্ছে, এটার সাথে একটা ভূতের একটা সম্পর্ক আছে। ওয়েল দ্য থিং ইজ, আমাদের গত এপিসোডে বলেছিলাম যে আমাদের ভৌতিস্ট টিমের সাথে একটা কানেকশন হয়ে গেছে, আমাদের বাইরের যে ঘোস্ট হান্টার্স যে টিমটা টিভিতে এক্সএনে দেখায়, ইনফ্যাক্ট ঘোস্ট হান্টার্স, তো ওদের সাথে আমাদের বেশ কয়েকদিন ধরেই যোগাযোগ চলছে অনেক ব্যাপারে। সো ওদের আমরা কিছু কেস ফাইল ওদের সাথে আমরা শেয়ার করেছি, সো ওরা বেশ ইন্টারেস্টেড এগুলো শুনে যে বাংলাদেশ থেকে এরকম আমরা একটা জিনিস করছি। সো যেটা হয়েছে, তারা ওয়েস্ট ভার্জিনিয়াতে একটা এই মাসের 28 তারিখ তারা একটা ইনভেস্টিগেশনে যাচ্ছে। ওখানে একটা প্রায় 150 বছরের পুরনো একটা পাগলা গারদ, একটা মেন্টাল ইনস্টিটিউশন, সাম লুনেটিক অ্যাসাইলাম, সো ওখানে ইন্টারেস্টিং হবে। হ্যাঁ, এবং ওখানে নাকি মানে শয়ে মানুষ মারা গেছে, মানে যারা পেশেন্ট ছিল 100-র উপরে মানুষ মারা গেছে, এবং তারপরে এত বেশি ডেথ রেট এত হাই হয়ে গেছিল যে ওটা বন্ধ করে দেওয়া হয়। এখন ওখানে অনেকেই যায়, সবাই বলে যে এটা জায়গাটা খুব হন্টেড, অনেকেই এটা দেখতে যায়। সো এইটা ইনভেস্টিগেট করতে ঘোস্ট হান্টার্স নেক্সট 28-তে, এই মাসের 28-তে তারা যাচ্ছে ওটা ইনভেস্টিগেট করতে। এবং আমরা ভৌতিস টিম বেশ লাকি যে আমরা একটা ইনভিটেশন পেয়েছি, সো অন বিহাফ অফ ভৌতিস টিম আমি যাচ্ছি এবং ওদের সাথে ওই ইনভেস্টিগেশনে যাব। সো আই হোপ একটা
মজার কোন একটা এক্সপেরিয়েন্স হবে। হ্যাঁ, যে এক্সপেরিয়েন্সই হোক, ডেফিনেটলি আমি যখন ওখান থেকে ব্যাক করবো তারপরে ডেফিনেটলি আমরা ওটা শেয়ার করবো এবং কি হলো না হলো ওটা নিয়ে আমরা আলাপ করবো। তো এই কারণে আমরা নেক্সট 2 এপিসোডে আমি থাকছি না। শাকিব কিছু বলো? হ্যাঁ, না, লুনেটিক অ্যাসাইলামটা খুব ইন্টারেস্টিং আরেকটা কারণে যে এখনকার দিনে পাগলাগারদে যারা মেন্টালি আনস্টেবল যে চিকিৎসাটা করা হয় এটা খুবই নতুন ইন দ্য সেন্স দ্যাট গত সে 40-50 বছরে এই হিউম্যান ট্রিটমেন্টটা, মানে ট্রিটিং দেম অ্যাজ পিপল, পাগলদেরকে ঠিক মতো ব্যবহার করে ওদের সাথে সুন্দর করে দেখে, মানে যতটুকু সম্ভব, এই ইনস্টিটিউশনটা যেটা সুমন ভাই বললো 150 বছর 200 বছর পুরনো। সো আগে কিন্তু যারা পাগল হয়ে যেত তাদেরকে অমানসিক সব ট্রিটমেন্ট দেওয়া হতো, মানে লিটারালি ইলেকট্রিক শক থেরাপি, ব্রেন কেটে মাথা কেটে ব্রেন খুলে খুলে দেখা হতো ওদের ফাংশনস কি হচ্ছে, বিকজ কেউ জানতো না তো একটা লোক পাগল হয়ে গেছে যে সো কি করলেও ঠিক হবে কেউ জানতো না। সো ওই জানার জন্যই হোক বা যে কারণে হোক, মানে অমানসিক সব টর্চার করা হতো এদের উপরে। সো সুমন ভাই যেটা বললেন যে ডেথ রেট বাড়ার পিছনে দিস ওয়াজ এ বিগ ফ্যাক্টর আর কি। ওকে, ইটস নট জাস্ট ন্যাচারাল ডেথ। বুঝতে পেরেছি, মানে ওইভাবে যে কষ্ট পেয়েই মারা গেছে। ইয়েস, সো এর জন্য এটাই জাস্ট আই জাস্ট ওয়ান্টেড টু অ্যাড। ওকে, তো আমার মনে হয় যে আর কোনো গল্প তো আজকে আমরা শুনছি কি না, আজকে আর কোনো গল্প নাই। ওকে, আমাদের টাইমও প্রায় শেষ হওয়ার আগে আমি জাস্ট ছোট্ট একটা ঘটনা বলি। শিওর। সেটা হচ্ছে ধানমন্ডি 27 নম্বরে একটা বাসা আছে, একটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স আছে। নাম্বার আমি বলতে পারছি না স্বাভাবিকভাবেই, বাট আপনারা যদি কখনো ধানমন্ডি 27 নম্বর রোড দিয়ে যান রাত্রেবেলা, দুই পাশের বাসাগুলো অ্যাপার্টমেন্ট বিল্ডিং গুলো একটু খেয়াল করবেন। ওকে, একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ বড় জোর 6টা কি 7টা লাইট জ্বলে, 6টা কি 7টা রুমের লাইট জ্বলে অ্যাপার্টমেন্টটা অনেক বড়। ওইখানে মনে করেন যে অ্যাটলিস্ট 30টার মতন অ্যাপার্টমেন্ট রয়েছে মানে কমপ্লেক্সটার মধ্যে। বাট আপনারা 6টা-7টার বেশি লাইট দেখবেন না সন্ধ্যার পর থেকে। রাইট, দেখবেন না। এর কারণ হচ্ছে ওই 6টা-7টা বা 10-12টা অ্যাপার্টমেন্ট ছাড়া বাকিগুলোতে কেউ থাকতে পারে না। এবং এটা কিন্তু একটা সত্যি ঘটনা, আমি নামটা বলতে পারছি না। আমরা ওখানে যেতে চেয়েছিলাম, আমাদের ঢুকতে দেওয়া হয়নি সঙ্গত কারণে, সবাই চায় না এটা জানো। বাট আপনারা এটা একটু খেয়াল করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনারা জাস্ট 27 নম্বর রোড দিয়ে রাত্রিবেলা যাওয়ার সময় দুই সাইডে একটু খেয়াল করবেন, কয়েকদিন করলে আপনারা ডিটেক্ট করতে পারবেন এটা কোন অ্যাপার্টমেন্ট, এবং এই জিনিসটা ওখানে হয়। এটাই হচ্ছে একটা ছোট্ট গল্প। এনিওয়েজ, সো আমরা এই ছোট্ট গল্পটা দিয়ে ছোট্ট করে আজকে ইতি টানতে হচ্ছে আমাদেরকে। এবং আমার মনে হয় যে আবারও আগামী শুক্রবার আমরা ঠিক একদম মানে কি বলবো যে 11:59 আপনাদের সামনে হাজির হয়ে যাব। থ্যাংক ইউ কৌশিক দা আমাদেরকে চমৎকার কিছু গল্প বলার জন্য, এবং ভৌতিস টিমকে তো থ্যাংক ইউ জানাচ্ছি। আর সেই সাথে শেষ করছি, এবং শেষ করার আগে আমরা যে গানটা শুনতে চাই সেটি হচ্ছে রেইনবো ইন দ্য ডার্ক বাই ডিও। অ্যান্ড আমার মনে হয় যে আজকে রাত্রেবেলা কেউ প্লিজ ভয় পেন না, আমাদের যা শুনলেন এখন একটু চেষ্টা করুন ঘুমাতে যাবার, এবং যে কোনো ধরনের যদি ঘুমাতে গিয়েও কোনো শুনছেন সবসময় রেডিও ফুটের সাথে আছে রাসেল, এবং চলছে ভূত এফএম। ভূত এফএম আপনাদের সবাইকে হোসেন, খন্দকার সাকাত হোসেন, আমরা দুইজন আপনার ডিউটি শেষ করে ক্যাম্পে ফেরত আসছিলাম, ট্রেনিং সেন্টারে ক্যাম্পে। তো আসার সময় আপনার ক্যাম্পে আসার একটু আগে একটা আম গাছ আছে, তো ওটার গোড়াটা আপনার ভালো করে বাঁধা কিন্তু ভাঙা। আচ্ছা, তো ওখান থেকে একটা ছোট বলের মতো একটা আগুনের একটা আলো, আপনার বলের মতো একটা আগুনের একটা দলা আলো উড়ে আপনার ওই ট্রেনিং সেন্টারের ভিতরে 2তলা একটা আপনার মাটির 2তলা বাড়ি আছে, ওটাই এসে বসলো। বসার পরে আমরা দুইজন পিছনে পিছনে ফলো নিলাম। নেওয়ার পরে ওই বিল্ডিংটা থেকে 10 থেকে 15 হাত দূরে আমরা দুইজন দাঁড়ালাম। দাঁড়ানোর পরে ভালো করে আপনার লক্ষ্য রাখলাম, 5 ফুট 5.5 ফুট ইঞ্চি, 5 ফুট 5.5 ফুট আপনার লম্বা হবে। আচ্ছা, তো একটা মেয়ে হলো, সুন্দর একটা মেয়ে, ইয়াং। তো মেয়েটার গায়ে অনেক স্বর্ণ অলংকার আছে, প্লাস আপনার মাথায় তাজ ফাজ, হাতে আংটি, অনেক কিছু আছে দেখার মতো, খুবই সুন্দর। তো ওইখানে আমরা প্রায় 7-8 মিনিট ধরে দেখলাম। তো সেই সময় আমরা দিশাহারা ছিলাম যে আমরা কি দেখছি, কি করছি, কোথায় দাঁড়িয়ে আছি, এমন কোনো আমাদের সেন্সে ছিল না। তারপরে আপনার হঠাৎ পলক পড়ে যায়, যে আমার ব্যাটসম্যান ছিল খন্দকার সাখাওয়াত, ওনার পলক পড়ে যাওয়ার পরে উনি কিছু দেখতে পারেন না, চোখের পলক পড়ার পরে। তো আমি ওনার থেকে 2 থেকে 2.5 মিনিট বেশি দেখেছি। তো আমার পলক
ওই সময় পড়েনি। তারপরে উনি যখন আমার গায়ে হাত দিয়ে অনেক ঝাঁকাঝাঁকি করছে, তারপরে আমার সেন্সটা এসছে, প্লাস আমার পলকটা পড়ে গেছে। তারপরে তো ততক্ষণ পর্যন্ত আপনি একভাবে তাকিয়েছিলেন? জি জি, কিন্তু এই পলক পড়ার পরে যখন আমার মানসিক দৃষ্টি যখন ফিরে আসে, তো সেখন আমি বুঝতে পারি যে আমাদের দুইজনকে ডাকছিল হাত দিয়ে। মানে আপনি যেভাবে দেখাচ্ছেন সেটা হচ্ছে যে অনেকটা মনোজাতের মতো করে সামনের দিকে ডাকছিল। তারপরে আরেকটা বিষয় হলো, মেয়েটা অস্থির এক জায়গায় দাঁড়িয়েছিল না, 4টে অথবা 5টা দরজা আছে 2 তলায়। আচ্ছা। তো এক সময় এক দরজায়, আর যে দরজায় যাচ্ছে যতটুকু মানুষটা, অতটুকুই আপনার শুধু আলোর ঝিলিক, এছাড়া অন্য কোথাও না। অন্য কোথাও কোনো আলোর ঝিলিক ছিল না। তারপরে আমাদের ভালো সমস্যা হয়েছে, যে মনে করেন প্রায় 3 থেকে 4 দিন আমরা ঘুমাইতে পারিনি দুইজন। তারপরে স্যারকে জানানো হয়েছে যে সেনাবাহিনীর ট্রেনিং স্যার ছিলেন, তো স্যার বলল কোনো সমস্যা নাই, এখানে এমনটা হয়ে থাকে। আজ থেকে 2 থেকে 2.5 বছর আগে দুইজনের চোখে পড়ছিল, ঠিক একইভাবে তোমাদের দুইজনের চোখে পড়লো। এবং সেটা কি তারা যে বর্ণনা দিয়েছিল বা যেরকম আপনিও কি ঠিক সেরকম দেখেছেন? জি, ঠিক এরকমই দেখছি, কিন্তু একটু কম বেশি আর কি, আমরা একটু বেশি দেখেছি। আচ্ছা, এরকম কোন ঘটনা কি ঘটেছিল যে কোনো গন্ধ পেয়েছিলেন ওই সময়? গন্ধ পেয়েছিলাম, কিন্তু গন্ধটা যেমন আপনার এই যে কিছু ব্যবসা প্রতিষ্ঠানে আপনার আগরবাতি টাইপের কিছু জ্বালাই, সাধু টাইপের কিছু গন্ধ যেগুলো আছে, মিষ্টি গন্ধ। জি জি জি, এই টাইপের একটা, তার মানে যেমন ধূপ জ্বালাইলে যেমন আপনার একটা হয়, ঠিক আছে? আচ্ছা, অমন টাইপের একটা। এবং আপনি নিশ্চিত যে যখন আপনি দেখছিলেন এই ঘটনাগুলো তখন আপনি পুরোপুরি জেগেছিলেন? জি, পুরোপুরি জেগেছিলেন। এবং ওই এলাকায় কি আর মানে এই ছাড়া যে 2.5 বছর আগে আরো অনেকেই কি দেখেছে এরকম কোনো ঘটনা আছে? দেখছে, এর আগে দেখছে। এর আগে আপনার আমি যা দেখেছি এর থেকেও জিনিসটা শুনলাম, আমি শুনেছি অ্যাক্সেস ছিল। আচ্ছা, আরো বেশি ছিল? হ্যাঁ জি, আরো বেশি ছিল। কিন্তু সেই সময় আপনার ওই বাড়ির ভিতরে আপনার হিন্দুদের বাস ছিল, তিনারা এখন নাই। যে পরে যেটা শুনেছি নেক্সট টাইমে ওনারা ভারতে চলে গেছেন, ওই পুরা জমি জায়গা বেচে দিয়ে, এই জন্য এখন অনেক কম দেখা যায়। আচ্ছা, পরবর্তীতে আপনার কখনো সমস্যা হয়নি? হ্যাঁ, পরবর্তীতে আমার সমস্যা হয়েছে 3 দিন। তার মানে আমার এমন মনে হতো প্রায় 3 দিন বেশি সমস্যা হয়েছে, আমি ঘুমাইতে পারিনি। আর আমি প্রায় 15 থেকে 20 দিন মনে করেন আমি চোখের পাতা বুঝলেই ওই দৃশ্য আমার সামনে চলে আসে। আপনার কোনো ক্ষতি করেনি সে? জি না, আমার কোনো ক্ষতি করেনি। এই জন্য যে আমরা শুনছিলাম, জিবরান ভাই একদিন বলছিলেন আমাদেরকে, জিবরান ভাই এবং সুমন ভাই আমাদের সাথে কথা বলছিলেন এবং বলছিলেন যে সমস্ত মানে এই সুবাসের ব্যাপারটা আর কি, যেটা সাধারণত এরকম মিষ্টি সুবাস পাওয়া যায় গুড স্পিরিট তারা ক্ষতি করে না, কিন্তু দেখা যায়। আপনি ওই সময় কি ভয় পেয়েছিলেন? জি না, ওই সময় আমি কোনো রকম আমি নার্ভাস হয়নি, কিন্তু পরে আমি নার্ভাসটা হয়েছিল। ওই সময় ভয় লাগেনি, কিন্তু পরে মনে পড়লে? প্রথমে আমার কিন্তু বিশ্বাস হচ্ছিল না, নিজেকে নিজে বিশ্বাস করতে পারছিলাম না। তারপরে আমি অনেক করে ওনাকে বারবার আমি চার্জ করি, বলছে হ্যাঁ তুমি যা দেখলাম আমি তো তাই দেখলাম। তারপরে আমি কনফার্ম হয়েছি। থ্যাংক ইউ আপনাকে এরকম একটা গল্প শেয়ার করার জন্য। আর এই মুহূর্তে আমি আরেকজন আমাদের নতুন গেস্ট আছেন, তার গল্পটার আগে তার পরিচয়টা জানবো। 2জন আছেন, ইনফ্যাক্ট আজকে আরো 2জন নতুন আমাদের সাথে জয়েন করেছেন, তাদের পরিচয়গুলো আমরা জেনে নেব এবং তারপরে একটা সময় তাদের গল্পগুলো শুনবো। আপনার পরিচয়টা একটু বলবেন প্লিজ। থ্যাংকস রাসেল। আমার নাম সর্দার নিয়ামুল ইসলাম, আমার নিকনেম সুমন। আচ্ছা, আমি আইএফসি ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপে কাজ করি। ঘটনা আমি যেটা আজকে শেয়ার করব সেই ঘটনাটা আমরা আরেকটু পরে শুনবো। ওকে, সেই ঘটনাটা আমরা পরে শুনবো। এর মাঝখানে আরেকজন গেস্ট রয়েছেন আমাদের নতুন, আমাদের সাথে জয়েন করেছেন, তার পরিচয়টা আমরা জানবো। থ্যাংক ইউ রাসেল এন্ড হ্যালো টু এভরিওয়ান। আমার নাম রিয়া, আমি ম্যাক অ্যাডভার্টাইজিং এ আছি, দ্যাটস অলসো অ্যান অ্যাড এজেন্সি, এবং আই এম ওয়ার্কিং অ্যাজ আ ক্লায়েন্ট সার্ভিসেস ম্যানেজার। ওকে, সো আজকে আই এম হিয়ার টু জয়েন ইওর আড্ডা এন্ড অলসো অ্যাকম্পানিং মাই ফ্রেন্ডস হু আর ওয়ার্কিং ইন বুদ্ধিস্ট। ওকে, সো সবার সাথে বসে গল্পগুজব করার জন্যই আসা। বেসিক্যালি আমরা এখানে ভূতের গল্পগুলোই করি এবং আমাদের সঙ্গে সাকিব ভাই আছেন। সাকিব ভাই, আজকে কি অবস্থা বলেন একটু? খুব ভালো অবস্থা। আজকে যে স্টোরি দিয়ে শুরু করলাম, এরকম যদি রাতে আমার হয় তাহলে আমি অনেক ভয় পাবো। আমি স্যালুট জানাই যে আপনি ভয় পান নাই। আমার শুনেই ভয় লাগছিল কিছুটা। আমি শুনে খুব অবাক হয়েছি, কিন্তু উনি পরে ভয় পেয়েছিলেন এটা বলেছেন অবশ্য। এটাও কিন্তু একটা বেশ ইউজুয়াল আর কি, মানে পরে মানে ওই সময় তো ঘোরের মধ্যে থাকে, পরে হয়তো ভয়টা পায়। রাইট, তো আমরা একটা ব্রেকে যাই না? একটা ব্রেকে যে তারপরে আমরা গল্পে ফিরে আসবো কিছুক্ষণ, একটা খুব অল্প একটা ব্রেক। শেষ আলাপ পরামর্শের জন্য, কোনো প্রবলেমের সমাধানের জন্য। তো
আমি এরকম ভালো দেখেছি, জেনুইনও দেখেছি, আবার ফেকও অনেক দেখেছি। তো মাথায় সবসময় আগে ফেকটা দিয়ে চিন্তা করতাম যে না আগে দেখি কোথায় ফাঁক ফোকর আছে, কি ব্যাপার। তো পার্সোনাল এক্সপিরিয়েন্সটা হচ্ছে এরকম, যেই জায়গাটার কথা বলছি ওখানে গেছি এবং উনি বলছেন যে হ্যাঁ, যেই পার্সোনাল সমস্যার ব্যাপারে গেছে উনি বলছেন হ্যাঁ এরকম জিন দিয়ে, জিনের থ্রুতেই তারা কোনো একটা, ইটস অ্যাবাউট রিলেটেড টু ব্ল্যাক ম্যাজিক টু। তো ওরা নামাবে। যে রুমটাতে ফার্স্টে নিয়ে গেল আমাদের রুমটাতে, আমি আবার তখন লাইট জ্বালানো এবং রুমটা একটা রুমের ভেতর দিয়ে তারপর ওই রুমটাতে যেতে হয়। ওকে। ওই রুমের ভেতরে কোনো ফার্নিচার নাই, ইটস একটা প্যাসেজ টাইপের একটা রুম। তো আমরা 3 জন ছিলাম একসাথে, 3 জনকে পাশাপাশি দাঁড় করিয়েছে, আমি মাঝখানে দাঁড়ানো। এবং ওনার সিস্টেমটা হলো এরকম যে উনি 3টা ছোট ছোট স্লিপের মতন কাগজের মধ্যে 3 জনের আলাদা আলাদা নাম লিখে সে ওটাকে ফোল্ড করলো, করে যার নাম যেই কাগজে লেখা তার মুখে ওটা টাচ করিয়ে একটা কাপের মধ্যে সে 3টা কাগজ একসাথে রাখলো। আচ্ছা। রেখে হি বার্নড ইট। আচ্ছা। বার্ন করে, তো আমি এই কাজ কারবারগুলো সে যখন করছে আমি যেহেতু মেন্টালি অ্যাকসেপ্ট করেই গেছি যে কিছু একটা এখানে হয়তো বা ফাঁক ফোকর আছে। তো বাই দ্যাট টাইম আই এম লুকিং অ্যারাউন্ড যে কোথায় ভেন্টিলেটর আছে, কোন দিক দিয়ে কোনো মাইক টাইক কিছু থাকতে পারে, কি হতে পারে নেক্সট, আই ডোন্ট নো। ওকে। বাট ইউজুয়াল প্র্যাকটিস যে ওরা কোনো একটা বলবে যে আসছে বা কিছু একটা এরকম না। তো আমি বাই দিস টাইম আমি দেখছি এবং ইটস টোটালি ব্লকড একটা রুম, কোনো ভেন্টিলেটর নাই, কোনো জানালা নাই, একটাই দরজা, যে দরজাটা দিয়ে বের হলে ওই কানেক্টিং রুমটাতে, এটাতে কোনো ইউ ডোন্ট হ্যাভ অ্যানাদার ওয়ে আউট। এবং ঠিক রুমটার মাঝখানে একটা ছোট পিড়ি টাইপের একটা রাখা, একটু বড় পিড়ি টাইপের। তো সমস্যা যেহেতু আমার এবং আমার সাথে যারা গেছেন তাদের বিশ্বাস যে এখানে কিছু একটা হবে। আমি গেছি তাদের সাথে, ওখানে তাদেরকে কোম্পানি দেওয়ার, ঠিক আছে। তো ওখানে জ্বালিয়ে টালিয়ে ওই স্লিপটা জ্বালানোর পরে আমাকে ওখানে বসালো, বসিয়ে আমাকে বললো যে তুমি যে ওড়নাটা পরে আছো এই ওড়নাটাকে জাস্ট ভাঁজ করে সামনে, মানে ওড়না গায়ে আছে বাট একটু স্প্রেড করে সামনে হাতের উপর রাখা, করে লাইটটা অফ করে দিয়ে তারা জাস্ট ওই রুমটার যে ডোর স্টেপ, এক্স্যাক্টলি ওই ডোর স্টেপেই তারা গিয়ে বসে আছে। আচ্ছা। এবং এই রুমের লাইট বন্ধ, বাট পাশের রুমে কিন্তু টিউব লাইট জ্বলছে। এবং আমি ওই লাইটের কিছুটা হলেও আলো, এবং রুমটা, এই রুমে যে রুমে আমি বসে আছি ওই রুমটা খুব বড় না, তো একটা মোটামুটি আলো আধারের। এন্ড আই নো যে এরা বের হয়ে গেছে এবং ওরা বাইরে বসে আছে, আমি ওদের শ্যাডো দেখতে পাচ্ছি। তো জাস্ট বাইরে থেকে আমাকে বললো যে তুমি স্থির থেকো, কোনো রকম ভয় পেও না। এখন ঘরটার মধ্যে একদম পুরোপুরি আপনি একা। এখন জাস্ট রুমটা আমি আপনাকে বলি হয়তো 4 ফিট বাই 8 ফিট টাইপের একটা রুম। আচ্ছা। এবং আমি লম্বালম্বি ভাবে দাঁড়িয়ে বসে আছি ঠিক মাঝখানে, এবং দরজাটা হচ্ছে আমার সামনে ডান দিকে, এবং ঘরের মধ্যে কোনো আলো নেই। ঘরে ওই পাশের রুমে আলো জ্বলছে এবং ওই রুমের আলো কিছুটা হলে আসছে। রাইট। তো আই ফিল অল অন আ সাডেন যে আমার মাথার উপরে সামনের দিক থেকে নিয়ে পেছন দিকে প্রচন্ড, মানে সিভিয়ার ঝড়ের বেগে একটা বাতাস, অনেক জোরে একটা বাতাস ওদিক থেকে শুরু হলো, এটাও বুঝলাম, আমার মাথার উপর দিয়ে ক্রস হয়ে আমার পিছন দিকের দেয়াল দিয়ে বেরোয় গেল বা কিছু একটা বাতাস। হ্যাঁ বাতাস, এবং প্রচন্ড জোরে একটা, এবং জাস্ট ইটস আ ম্যাটার অফ 3-4 সেকেন্ডস মেবি। ওকে, দ্যাটস অল। এবং ঠিক যখন আমার মাথার ওপর দিয়ে পাস করছে আই রিয়েলাইজ যে আমার ওড়না যেহেতু সামনে বিছানো, কিছু একটা পড়েছে। আচ্ছা। আমি জানি না, তো অতখানিও আলো আসছে না এবং ওই রকম অবস্থা আমি আর ওই সিচুয়েশনে নাই যে আমি ওটা দেখবো। তো আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়া বের হয়েছে, কারণ আমি প্রচন্ড ভয় পেয়ে গেছি, আর আই ডোন্ট নো হোয়াটস হ্যাপেনিং। আমি জাস্ট ওর চলে যাওয়ার পরে আমাকে বাইরে থেকে বললো যে তুমি বের হয়ে আসো। আমি ওই হাতটা দিয়ে ওনাটাকে এভাবে আমার বুকে জড়িয়ে ধরে, আমি দেখিও নি, আমি বের হয়ে এসে জাস্ট ওই দরজার কাছে আমি বসে পড়েছি, মাটিতে বসে পড়েছি, পরে আমি ওনাটা এভাবে সামনে ছড়িয়ে দিয়েছি। তো তখন আমি যেটা দেখলাম যে মানে ধুলো বালির সাথে কিছু এরকম স্কেলেটন, কিছু অনেক পুরনো বোনস, এবং সাথে আরো কিছু কাগজ। হ্যাঁ, এবং ইউজুয়ালি আমাদের কনসেপ্ট যেটা ব্ল্যাক ম্যাজিকে যেটা করা হয়, যে ইউনো একটা পুতুলের মতন আঁকা ছিল এবং ওটার পেছনে রিলিজিয়াসলি আমি হার্ম করতে চাই না, তারপর আমি বলি যে সূরা রহমানের একটা লাইন যেটা ওটাকে উল্টো করে লেখা ছিল, এবং ওটার মধ্যে আমার নাম লেখা ছিল ফিগারটার মধ্যে, এবং ওপরে লেখা ছিল 3 বার মুসিবত, বুকের জায়গাটাতে 3 বার মুসিবত লেখা। এবং ওটা একটা বাজে নোংরা কাপড় দিয়ে, পুরো জিনিসটা মাটিগুলো বাদ দিয়ে, পুরো হাড়ি, তারপরে আঁকা ছবিটা, কাগজের টুকরোটা, সবকিছু একটা নোংরা কাপড়ের মধ্যে বাঁধা ছিল। ওকে।
নাও দ্য পয়েন্ট ইজ, এখানে কালো জাদুটা কিন্তু ব্যাপার না। পয়েন্ট ইজ আমি তার আগে পর্যন্ত একদম কনসিয়াস মাইন্ডে পুরো রুমটাকে আমি রিভিউ করে নিয়েছিলাম, অ্যান্ড ওয়ান্স অ্যান্ড ফর অল আমি এখনো ক্লেম করে বলতে পারি যে ওইটুকু টাইমের মধ্যে ওরা বের হয়ে যাওয়ার পরে ওই বাতাসের সোর্স এবং কিভাবে আমার মাথা থেকে যে পড়লো, এবং আমি আই ক্যান ফিল যে সিলিং থেকেই পড়ছে এবং কিছু পাস করে যাওয়ার সময় পড়ছে, এবং এই জিনিসটা আমার চোখের সামনে দেখা, এন্ড ইট অল হ্যাপেন্ড ইন আফটারনুন, মানে মিড নুন, একদম দুপুর 12টা-1টার সময়, এরকম সময়। অলরাইট। যেটা হচ্ছে যে ওই পুকুরে প্রায় মানে গোসল করতে গেলে হঠাৎ করে কেউ নিখোঁজ হয়ে যেত। আচ্ছা। ইভেন অনেক সময় ভর দুপুর বেলায় দেখা গেল ছোট বাচ্চা গোসল করতে গিয়েছে, 4-5টা বাচ্চাদের সাথে একজন নাই। আচ্ছা। এবং এরকমও শোনা গেছে যে যার বাচ্চা মিসিং হয়েছে বা যে লোকটা মিসিং হয়েছে তার আগের রাতে স্বপ্ন দেখে যে একটা খালি কলস, মানে খালি কলস একটা স্বপ্ন দেখায় যে পুকুরে ভাসছে। আচ্ছা। দ্যাট মিন দ্যাট পন্ড ইজ আস্কিং সামথিং। এবং দেখা যায় যে যাকে স্বপ্নটা দেখিয়েছে নট রিয়েলি যে তার ফ্যামিলিতে কেউ হবে, বাট নেক্সট মর্নিং বা নেক্সট ডেতে কেউ একজন মিসিং। তো যেটা হলো যে এই পুকুরটা নিয়ে যেহেতু সবারই একটা মানে এরকম ভয় বা ভীতি ছিল, তো এক সময় ওই পুকুরের ওই জায়গাটুকুর যে মালিক ছিল হি ডিসাইডেড যে ওকে সে সেল করে ফেলবে। তো সে জায়গাটা সেল করে ফেললো এবং একজন লোক সেটা ভরাট করে বাড়ি বানাবে আর কি। ওকে। তো মাটি ফেলা শুরু হলো। তো যখন ভরাট হয়ে গেছে, মোটামুটি পাইলিং এর জন্য সে রেডি, এরকম একটা সময় ওই যে বাড়িটা মানে জমিটা কিনেছে তার ওয়াইফ স্বপ্ন দেখছে যে তার কাছে জোড়া ডাব, আচ্ছা, একটা স্বপ্ন দেখাচ্ছে যে জোড়া ডাব তার কাছে চাচ্ছে। ওকে। তো ডাবের সাথে কি সম্পর্ক আসলো ওই বউটা ঠিক বুঝলো না। তো সে পরদিন সকালে তার হাজবেন্ডকে বললো যে দেখো আমি তো এরকম একটা স্বপ্ন দেখলাম, আমাকে একটা জোড়া ডাব চাচ্ছে আমার কাছে এবং পুকুরটা চাচ্ছে। মানে সে স্বপ্ন দেখলো এরকম যে পুকুরটাই তার কাছে একটা জোড়া ডাব চাচ্ছে। তো সে ভয় পেল, সে তার হাজবেন্ডকে বললো যে আমার মনে হয় তুমি পুকুরটাকে বাঁধ দাও, দ্যাট মিন হুজুর টুজুর কাউকে ডেকে চারদিকে কোনো সুরা টুরা দিয়ে কোনো একটা বাঁধ দাও। তো হাজবেন্ড প্রথমে জিনিসটা আমল দেয়নি, পরে চিন্তা করলো যে আচ্ছা ঠিক আছে, বউ যখন এত করেই বলছে তাহলে এটা করেই দেখি। তো সে তখন একজন হুজুরকে ডাকলো, ডেকে বললো যে এই অবস্থা, আমার ওয়াইফ তো স্বপ্ন দেখেছে যে একটা জোড়া ডাব সে চাচ্ছে। তো বললো যে তাহলে কি করা যায়? তো ঠিক আছে, হুজুর কিছু সূরা টুরা লিখে চার কোনায় আর কি 4টা বিভিন্ন জায়গায় পুঁতে রেখে আসলো যে পুকুরটাকে বাঁধ দেওয়া হয়েছে। তো ভদ্রলোকের 3 ছেলে মেয়ে ছিল আর কি, মানে দুটো ছোট, দুজন ছোট আর একজনের বয়স, মানে একজনের এইজ হবে বোধহয় 10-12, আর একজনের 8 আর একজনের 6, এরকম একটা। তো পরদিন ওরা স্কুলে যায়, 3জনই যখন স্কুলে যায়, ছোট 2জন আর কি, মানে বড়টার বোধহয় আগে ছুটি হয়ে যায়, ছোট জনের বোধহয় 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আগে ছুটি হয়। তো স্কুল থেকে ফেরার পথে ওরা ট্রাক একটা হিট করে, হিট করলে 2টা বাচ্চাই মারা যায়। 2টা বাচ্চা একসঙ্গে মারা যায়। এবং ওর বাচ্চাদেরকে আনতে একটা রিক্সাওয়ালা ফিক্স করা ছিল, রিক্সাওয়ালা আনতে যায়, রিক্সাওয়ালা ইনজিউর্ড হলো সিরিয়াসলি, বাট সে মারা যায়নি, শুধু বাচ্চা 2টাই মারা গেল। ওকে। তো কিছুক্ষণের মধ্যে পাড়ায় খবর ছড়ায় পড়লো, তারপর তো আমরা সব দৌড়াদৌড়ি মানে জিনিসটা দেখার জন্য গেলাম, দেখলাম যে হ্যাঁ বাচ্চা 2টো একদম শেষ, মানে একজনের তো মাথার উপর দিয়ে গেছে, মানে মাথার ঘিলু বেরিয়ে গেছে একটা বাচ্চার, আর একটা বাচ্চার হাত মানে পেটের উপর দিয়ে গেছে, ওর একটা হাতের পোর্শনটা চলে গেছে একদিকে বডির, জাস্ট মানে পেটের মাঝখান থেকে গেলে যেটা হয়। তো এটা কি মানে না, খুবই অদ্ভুত ব্যাপার যে এটা একটা মানে সারা সবসময়ের জন্য আমার মনে একটা প্রশ্ন জাগে যে এই স্বপ্নটার সাথে ওই পুকুরটা আসলে পুকুরটা কি এক্স্যাক্টলি, আমি এটাই কোশ্চেন করতেছিলাম যে পুকুরটা অনেক পুরনো পুকুর, কিন্তু মানে সবাই বলে যে এটা সেই ব্রিটিশ আমল থেকেই পুকুরটা ছিল, বেশ পুরনো পুকুর, এবং পাড়ার অনেকে ওই পুকুরের পানি কি বলে মানে ফুটায় খাওয়ার জন্য নিয়ে যেত, বিকজ ইটস ভেরি মানে বিগ পন্ড, দিঘি টাইপের আর কি বলা যায়। একদম। সুতরাং মানে মনে হচ্ছে যে একটা পুকুরের পক্ষে মানে এরকম ঘটনা ঘটা, তার মানে আমার কাছে প্রশ্নটা প্রথমেই আপনার গল্পটা শুনে প্রথম যেটা মনে হয়েছিল, তাহলে পুকুরটা কি? এখন অনেকে বলে যে পুকুরটা হতে পারে রিয়েলি পন্ড, বাট পুকুরের মধ্যে হয়তো কারো আত্মা ছিল, বা হয়তো পুকুরে কাউকে ডুবায় মারা হয়েছিল, বা কোনো কাউকে মেরে ফেলে ওখানে ফেলে রাখা হয়েছিল, ইট কুড বি মানে কোনো আত্মা। কিন্তু এটা নিশ্চয়ই ওই জায়গায় সবাই জানে, এবং এই ঘটনাটা মানে নিশ্চয়ই আপনার এলাকার সবাই। হ্যাঁ, আচ্ছা। যে ভদ্রলোক জমিটা কিনেছিল সে অবশ্য আমাদের এলাকার না, উনি বাইরের ছিল,
বাট তারপরে কি আর ওইখানে ছিলেন বা কিছু এরকম? না, উনি তখন ওই জায়গাটা, ইনফ্যাক্ট ওই জায়গাটা বহু বছর পরিত্যক্ত অবস্থা ছিল। ইভেন আমার মনে হয় যে রিসেন্টলি তাও একজনে না, অনেকে ওটাকে প্লট আকারে, মানে ইটস এ ভেরি বিগ এরিয়া, সো লাইক 4-5 প্লট ওখানে করে এখন লোকজন বাস করে। বাট আমি যেটা বলছি তখন আমি ক্লাস 7-10 পড়ি আর কি, অনেক আগের ঘটনা, অনেক আগের ঘটনা। এরকম কিন্তু অনেক জায়গা আছে যেখানে মানে জায়গাটার হয়তো কোনো স্পেশাল কিছু নেই, বাট লোকেশনটার জন্য ওখানে হয়তো কোনো কিছু একটা আছে যেটাকে ডিস্টার্ব করাটা ইজ ভেরি ডেঞ্জারাস। এখন আমরা ওদেরকে দেখতে পাই না বিকজ আমাদের হয়তো ক্যাপাবিলিটি নাই, বাট আমরা কিন্তু এই জার্মস যে এক্সিস্ট করে এটা আমরা জানি 2 সেঞ্চুরি আগে থেকে। 200 বছর না 300 বছর আগে আমরা জানতাম না যে জার্ম কি জিনিস, রাইট? সো জার্ম কি জিনিস ওটা আমাদের টেকনিক্যালি অ্যাডভান্সড হয়ে একটা জায়গায় এসে বোঝা গেছে যে আমাদের চারিদিকে শরীরের ভিতরে কিলবিল করছে জার্ম, তাই না? ভাইরাস, ব্যাকটেরিয়া, হোয়াটএভার। সো নাইলে কিন্তু 200 বছর আগে যে আমি কাউকে বলি যে এই হাঁচি দিও না জার্ম বের হবে, ও করে হাসতো, সত্যি বলতেছে সত্যি। সো অবভিয়াসলি পুকুর বা এরকম একটা জায়গায় নিশ্চয়ই কিছুটা ছিল, সাম প্রেজেন্স বা হোয়াটএভার, যে ডিস্টার্ব হতে চায়নি। এন্ড এনাফ ফর সাম রিজন, মানে যে স্টোরি আমরা শুনি, মানে ম্যাক্সিমাম স্টোরিতে কিন্তু মেটাফরিক্যাল কিছু ব্যাপার স্যাপার থাকে, রাইট? বা যেটা আমরা দেখি যে ওটা হয়তো 2 ডাইমেনশনসে দেখি, মানে ওরাও আসলে ঠিকমতো কমিউনিকেট করতে পারে না একদম, সেটাই। সো ওরা যেটা পারে, ও যেভাবে পারে কমিউনিকেট করে, আমরাও যেভাবে পারি বোঝার চেষ্টা করি আর কি। এটাই আর কি, সেটাই। জিনিসটা হচ্ছে যে একটা মিডিয়াম দেখলাম সবকিছুতে, হচ্ছে ড্রিমস, স্বপ্ন সবসময়। এখন মানে আমি যদি বলি, এখন আমার হয়েছে কি, আমি আমার থ্রু আউট মাই লাইফ আমি অনেক কিছু দেখেছি, কিন্তু আমার 14 বছর বয়সে যে যখন আমার রিয়েলাইজেশন হলো যে আমি এক্সট্রাঅর্ডিনারি কিছু দেখছি, তার আগে পর্যন্ত আমি যা দেখছি সব ডিসকার্ডেড। আচ্ছা, ওকে। সো থিংস লাইক, যেমন আমার জন্ম চিটাগংয়ের দেব পাহাড়ে। ওকে। সো ওই দেব পাহাড়ের স্টোরিগুলো আরেকদিন বলবো, বাট ওইখানে আমার আজ পর্যন্ত আমি অনেক বাসায় থেকেছি, চিটাগং থেকে ঢাকা আসার পরে অনেক বাসায় থেকেছি, কিন্তু ওই বাসার মানে এভরি সিঙ্গল ডিটেল আমার মুখস্থ। অ্যান্ড আমি বাসা ছেড়েছি বলে 3 বছর বয়সে, 4 বছর বয়সে আমি ছেড়ে দিয়েছি। 5 বছর বয়সে আমার একটা ড্রিম দেখা, কিন্তু উইথ সাউন্ড ভেরি অড, বাট আমরা সবাই দেখেছি না আর্মাগেডন, তারপর ডিপ ইম্প্যাক্ট, এগুলো ইয়ে। সো এখন এসে আমি রিয়েলাইজ করি যে যখন এগুলো দেখি, আমি তো আই হ্যাভ সিন দিস বিফোর। ডেজাভু টাইপের একটা ব্যাপার। হ্যাঁ, ডেজাভু না, মানে এই সিনটা কি আমি বলি, আমি দেপার ছাড়ার পরে আই ইউজড টু হ্যাভ অনেক খারাপ স্বপ্ন ওই বাসার নিয়ে। খারাপ স্বপ্ন মানে অনেক জিনিস দেখতাম যেটা আমি বুঝতাম না। এমন একটা হচ্ছে যে আমরা সবাই বাসায় বসে আছি, স্বপ্ন দেখছি যে হঠাৎ একটা নিউজ আসলো যে কিছু একটা হচ্ছে বাইরে, সবাই বের হয়ে গেছে বাসা থেকে। সো আমার আব্বার একটা ভোক্সওয়াগন ছিল তখন, সো ভোক্সওয়াগন নিয়ে আমরা বেরিয়ে গেছি। ওকে। ভোক্সওয়াগনে বেরিয়ে যাওয়ার পরে আমরা সামনে একটা বাজার ছিল, বাজারে এসে থামছি, আর তখন রাত, মানে আমি বুঝতে যে গভীর রাত, কিন্তু চারপাশে তখন আমার তো ইয়ে নাই, মানে বাইরে থাকার, এত রাত জেগে থাকার ইয়ে নেই। সবাই মানুষ কিলবিল করছে এখন সব। আমি লাইক ওয়াও, এত রাত্রে সবাই উপরে তাকায় আছে। ওকে। সো আমি বলছি কেন, আমি তো গাড়ির ওই জানলার উইন্ডো সিটে বসে আমি তাকিয়ে আছি, সবাই উপরে তাকায় দেখলাম যে অ্যাস্টেরয়েড টাইপের এমন একটা কিছু সোজা আমাদের উপর আসছে। আচ্ছা। আর মানে এই জিনিসটা আমি অ্যাস্টেরয়েড জানতামও না কি আনটিল এই ইয়ে পরে ক্লাস 5-6 এর পরে। সো আমি তখন তো দেয়ার ইজ নো পয়েন্ট, তখন কোনো সিনেমাও বের হয়নি, এগুলো কিছু বের হয়নি, তখন আমি দেখছি যে সেই সময় তখন আমি নিচে তাকিয়ে দেখলাম যে আমি তখন বুঝছি না এটা কি, হোয়াট ইজ কামিং দিস ওয়ে। আমি পাশে তাকিয়ে দেখি আমাদের যত মানুষ ছিল আশেপাশে সবাই মানে অ্যাজ ইফ দে আর ফ্রোজেন ইন টাইম। আচ্ছা আচ্ছা। আর তখন হয় কিছু ওই বয়সে যে মানে একটা অর্থিন না যে সবাই আটকে উপরে তাকিয়ে মানে অ্যাজ ইফ কেউ পজ করে দিয়েছে। সো ওই ফিলিংটা যে সামথিং স্টপিং এন্ড দেয়ার ইজ নাথিং ইউ ক্যান ডু এন্ড ইউ আর দ্য অনলি পারসন যে এখানে আছে যে নড়তে পারে। এবং আমি দেখছি যে এসএমএস এর মধ্যেও অনেকে বলছেন, মিজান যেরকম আমাদের বলেছেন যে তিনি একটা বাসায় থাকেন, যে বাসাতে অনেক অদ্ভুত ঘটনা ঘটে, একটা পুরনো বাড়ি এবং হিন্দুদের বাড়ি, সেই বাড়িটাতে একটা অনেক 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 এরকম টাইপের ঘটনা ঘটে। আমাদেরকে আরও এসএমএস করেছেন, দেখতে পাচ্ছি এখানে উৎসব, দেব, নয়ন, মুস্তাফিজ আমাদের এসএমএস করেছেন, নোবেল, তারপরে আমাদের এসএমএস করেছেন নাথ, এমডি নাথ, এছাড়াও কে এম শহীদুল এসএমএস করেছেন, নবনী, এছাড়াও এসএমএস করেছেন শান্ত। আমরা এই এসএমএস গুলা কি মানে সামহাউ অ্যাড্রেস করতে পারি নেক্সট শোতে?
আমরা অনেক এসএমএস আসছে, আমরা ওগুলো কিন্তু পড়ার টাইম পাচ্ছি না, আমরা টাইম নিজেরাই এত বকবক হ্যাঁ আমরা নিজেরা এত বেশি কথা বলছি যে পাচ্ছি না আসলে কথা, মানে আর ব্যাপারগুলো এত ইন্টারেস্টিং ছিল হ্যাঁ যে আমরা আসলে ছাড়তেও পারছিলাম না, আমাদের শুনতে ইচ্ছা করছিল। আসলে ইন্টারেস্টিং হবে, সবার গল্পগুলো এত মজার। সো এই এসএমএস গুলো যদি আমরা একটু ঘাটিয়ে দেখে নেক্সট শোতে একটু অ্যাড্রেস করতে পারি, আই থিংক ইন্টারেস্টিং হবে। রাইট। এবং আমার কাছে যেটা মনে হয় যে অনেকেই এসএমএস এর মধ্যে বলার চেষ্টা করেছেন কিন্তু এসএমএস এ পুরোটা আসেনি। হ্যাঁ কিন্তু ঘটনাটা সত্যি যে অনেকগুলো এসএমএস আমরা দেখতে পাচ্ছি। আজকের হাতে সময় নেই, আমাদের শেষ করতে হবে। আর কথা হবে আবারও ঠিক আগামী শুক্রবারে, ঠিক সকাল বলছি আমি, রাত 11:59। আচ্ছা রাসেল, আজকে কিন্তু একটা মজার ব্যাপার ঘটেছে। সুমন ভাই আমাদের সাথে নেই, কিন্তু সুমন ভাই কিন্তু আছে। আমি এটা লাস্টে বলতে চাইছিলাম যে সুমন ভাই এখানে নাই, কিন্তু খুব একটা কোইন্সিডেন্স, একটা অদ্ভুত একটা কোইন্সিডেন্স। সুমন ভাই ইনফ্যাক্ট আছে, কোথায় আছে আমি একটু বলতে চাই। আচ্ছা বলেন। নট অন এই মুহূর্তে না, মানে এখন তো দিনের বেলা, মানে নট অনলি সে আমেরিকাতে, সে এখন মানে আজকে এখন তো ওদের দিন, আজকে রাতে হি ইজ জয়নিং গোস্ট হান্টার্স এর টিম ইন অ্যান অফিসিয়াল ইনভেস্টিগেশন অফ আ লুনাটিক অ্যাসাইলাম, যেটা সে বলেছিল ওকে যাওয়ার আগে। ওকে, সেটা আজকে ঘটবে। সুতরাং আমাদের শোটাও ভূত এফএম ওই দিনই হলো। ওকে, আমরা শেষ করি। থ্যাংক ইউ সাকিব ভাই। আপনি লাস্টে কিছু যদি একটু। না, থ্যাংক ইউ রাসেল, আই থিংক you did a really good job of conducting this show. Thank you সুমন ভাই, and মাসুদ ভাই তো আছে। সাকিব ভাই, আমার কাছে মানে ব্যাপারটা আপনার যেটা বললেন খুবই অদ্ভুত একটা গল্প, এবং সেই গল্পগুলো প্লাস আজকে সুমন ভাই এসেছিলেন, সব গল্পগুলো আছে একটু অন্যরকম ছিল, তাই না? মানে আজকে দেখলাম যে হ্যাঁ, আজকে যেমন সুমন ভাই যে গল্পে there was a physical একটা জিনিস উনি দেখেছেন এবং ফিল করে, একটা তো স্বপ্ন দেখেছেন, অন্যটা কবরস্থানে দেখেছেন। এরকম আমি সামনাসামনি অনেক কম মানুষ চিনি যারা এরকম দেখেছেন আর কি। So that was very interesting. আর আজকের থিমটা বেশ স্বপ্ন সেন্ট্রিক একটা থিম হয়ে গেল, স্বপ্ন, জিন, এবং মানে সবচেয়ে বড় কথা যে সেটার সাথে বাস্তবতার একটা বিল ছিল, যেটা হচ্ছে যে দেখে এসছে সেটা ঘটেছে বা এরকম কিছু একটা। যাই হোক, কথা হবে আবারও আগামী শুক্রবার ঠিক 11:59। আমাদের মনে হয় কিছু বলতে যাচ্ছেন। আমরা আসলে মিস করছি এসএমএস গুলো, অসংখ্য এসএমএস, এবং সেই এসএমএস গুলো আমরা মিস করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আমার খুব ভালো লাগলো, অনেক ভয় পাবো এখন হয়তো বাসায় গিয়ে, জানি না, বাট আড্ডাটা খুব জমেছিল। এবং থ্যাংক ইউ টু রেডিও 40 এন্ড ভূতিস্ট। জমেছিল না, বলো ভয়ঙ্কর হয়েছিল। সেটাই। আমরা চলে যাচ্ছি গানে, এবং যেতে যেতে যে গানটা প্লে করছি সেই গানটা মাইকেল জ্যাকসনের একটা গান, ঘোস্ট। চলুন শুনে আসি গানটি, অ্যান্ড আজকে রাতের মতো এখানেই টাটা।